থাকবেন আর কি, স্ত্রী পুত্র পরিবার সমস্ত ছাড়খাড় হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সেই দিকটা অ্যাডজাস্ট করে নেওয়া যাবে, কিন্তু আমার অতীন্দ্রিয় দর্শনটা দরকার। মানে তখন আর অ্যাডজাস্ট করার এই আপনি থাকবেন না আর কি। আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, আপনি এখন যেটা বুঝতে পেরেছেন তখন বুঝতে পারবেন যে এই বোঝাটা ঠিক বোঝা হয়নি আর কি। ক্লাস ওয়ানে যদি আপনি পিএইচডি বুঝতে পারেন বলেন, এর থেকে হাস্যকর কমেডি দুর্লভ জগতে। এটা হলো ওই ছবিতে চাঁদ দেখার মতো বোঝা আর কি। আর এখন লোকমুখীর ব্যাপারটা খুব চাঁচের মতো হয়ে গেছে এর মধ্যে লোকেদের আর কি। যারা কোনো সাধন ভজনও করেননি, কিছুই না, তারা ওই কথাটা ওই টপিকটা দিয়ে লোক আকর্ষণ করেন এদিক ওদিক থেকে বইপত্র পড়ে আর কি। এবং ওই এক বদ বাঁধা জ্যামিতির মতো কতগুলো পদ্মচক্র এঁকে ওগুলো নিয়ে হাজার রকম গল্প কথা বলতে থাকেন। আসল কুণ্ডলিনী জাগরণ হলে সংসার উঠতে যাবে, উঠে যাবে মানে সংসারে কিছু থাকবে না তখন। আর এখন যে কনসেপশনে দাঁড়িয়ে বলছেন সব কনসেপশনই ভেঙে চুরে ছাড়খাড় হয়ে যাবে। হ্যাঁ, সেটা জানি, উপলব্ধির ব্যাপার টোটালটাই, মানে উপলব্ধি না হলে বইপত্র পড়ে শিক্ষা দিয়ে কিছু হবে না, এটা উপলব্ধি করার ব্যাপার আছে। তো সেই উপলব্ধি করার জন্য আমি চাইছি একটু মার্গদর্শন করব। তার জন্য আমাকে কি করণীয় বা কিভাবে সেই জায়গাতে যাওয়া যায়, কারণ আমি যোগ প্র্যাকটিস করি, অলরেডি ক্রিয়া করি, আর আমি বুঝতে পারছি না যে আদৌ চক্কর অ্যাক্টিভেশন হয়েছে কিনা বা মূলাধার অ্যাক্টিভেশন হয়েছে কিনা। এই অ্যাক্টিভেশনের এগুলোর কোনো গুরুত্ব নেই, কিন্তু ছেলে বোলানোর যোগ প্র্যাকটিস করার। মানে আপনি যেহেতু এসছেন, সময় কম, মিছিমিছি ভাওতা দিয়ে আপনাকে প্রশ্রয় দিয়ে বা আপনাকে সাপোর্ট করে আপনার কাছে ভালো হওয়ার জন্য তো এই জায়গাটা নয়। যত যেখানে যা কিছু প্র্যাকটিস করা দেখা যাচ্ছে, ওই প্র্যাকটিসটা ওই পশ্চিম দেশে প্র্যাকটিস করা আর কি। কুণ্ডলিনী জাগরণ সংক্রান্ত বিষয়টাই সম্পূর্ণ এখান থেকে মন তুলে নিয়ে এটা কমপ্লিট ডেডিকেশনের ব্যাপার। আর 2-4 দিনের কোনো একটা প্রক্রিয়া, একটা ভেতরে কিছু সেল খুলে গেল, তাতে কোনো লাভও নেই কিছু। লাইফ জন্ম জন্মান্তরের ব্যাপার, এটা সম্পূর্ণ একটা আলাদা জীবন ধারা। হঠাৎ করে এদিকে যা কিছু তা করছি, আবার বসে 1 ঘন্টা কিছু একটা করে ভিতরে একটা সেলস ডেভেলপ করে নিলাম, আবার সেটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তার সাথে একটা এক্সট্রা কনসেপশন অ্যাডেড হলো, সেরকম ব্যাপার কিছু না। মানে সম্পূর্ণ এটা একটা অন্তর্মুখী বিষয়। এবং সেরকম হলেই তখন এই সংসারের সাথে তাল রেখে চলার বিষয়টা আসলে খুব মুশকিল। কেন এটা দিয়ে বলছি, কারণ এই বিষয়গুলো তো রোচকই সৌচকের দিকে বলা হচ্ছে। রোচক শুনে শুনে এত বেশি পপুলার হয়ে গেছে বিষয়গুলো, সেই ধারণাটা একটা আঘাত করার জন্য স্টার্টিংটাই নেগেটিভভাবে আমি করলাম। মানে নেগেটিভে যাওয়ার জন্য নয়, বিষয়টা যেন আসলে পজিটিভ হয় এবং আপনারা এত দূর থেকে কষ্ট করে এসেছেন সেটা যেন উপকার হয়, সেই কারণে। নাহলে শুরুতেই যদি বলে হ্যাঁ হ্যাঁ খুব ভালো করছেন, এইভাবে হবে, মিথ্যে কথা বলা হবে। আর শুরুতেই যদি একেবারেই হবে না করে তারপরে যদি আসল হওয়ার কিছু ব্যাপার হয়, তাহলে সেটাই বরঞ্চ ভালো। এটা যে আমি নেতিবাচক বা নেগেটিভ থেকে নেওয়ার জন্য বুঝতে পেরেছি, আমি জানি আপনি যেটা বললেন একদম সঠিক কথা। বই পড়া জ্ঞান নিয়ে তো কিছু হবে না, টোটালটাই ম্যাক্সিমামটাই আমরা যেটা জেনে এসেছি বই পড়া জ্ঞান, বাস্তবটাই। এই বিষয়গুলো আসলে মানে আপনারা যদি ভেতর থেকে অসন্তুষ্ট না হন, দুঃখী না হন, তাহলে এই পথে সামান্য কিছু অনুভূতি সেই জায়গা থেকে হয়তো অল্প দুটো একটা কথা বলার চেষ্টা করতে পারে। বলুন এই পর্যন্ত। কুণ্ডলিনী জাগরণ বিষয়টা আমরা আধ্যাত্মিকতার ক্ষেত্রে একটা খুব রোচক কনসেপ্ট হিসাবে আমাদের মনে ধরেছে। যারা তথাকথিতভাবে এদিককার শিক্ষার ছোঁয়াও খুব সামান্য আছে, এদিককার বাইরের পরিবেশ হিসাবে মোটামুটি পরিচিত, আর হঠাৎ করে আধ্যাত্মিকতা বলতে গেলে সাধারণ মানুষের থেকে যে একটা আলাদা ভাব, তখনই মানে এই কুণ্ডলিনী জাগরণ এই সংক্রান্ত বিষয়গুলো মনকে বেশ রোচকভাবে টানে। আর সেটাকে বেস করে বহু ব্যবসাও হচ্ছে এরই মাধ্যমে। তো এটাতে কি হয়, ওই আজ থেকে বছর 50 আগের কথা বলছি, বা আরেকটু আগেও ছিল। দুর্গাপূজার সময় একটা পোশাক বেরিয়েছিল সেই সময়, আগে পরে পুলিশের পোশাক বাচ্চারা পরতে হয়, পুলিশের টুপি, পুলিশের জামা, পুলিশের প্যান্ট, জুতো, সেই কালারের প্যান্ট
এবং এখানে রিভলভার রাখার আপও একটা, ওখানে ওই ক্যাপ ফাটানোর বন্দুক রাখা হতো। তো সেগুলো ভালো লাগতো আর কি খুবই আর কি। তো সেগুলো করে একে অপরের সাথে খুব সুন্দর খেলাধুলা ইত্যাদি হতো। এই পুরো সমাজ জুড়ে কুলকুণ্ডলিনী জাগরণ সংক্রান্ত কনসেপ্ট যেটা রয়েছে, সেই কনসেপ্টটা বেশিরভাগ ক্ষেত্রে যারা ঠিকভাবে এই পথে চলার চেষ্টা করছেন তাদের অনেকের মধ্যে সেই ধরনের জায়গার যে কানেক্টিভিটি চতুর্দিকে আর কি, সেই জায়গা থেকে ওই রকম একটা ছেলে খেলার মতো কনসেপশন শুরু হয়েছে। আসল বিষয়টা আলাদা কোনো প্রক্রিয়া বা কিছু বিষয় নয়, সব প্রক্রিয়াগুলো গৌণ, একদম পিওর মানে বৈদিক যে ধারার বিবেক বৈরাগ্য, তার সাথে সংযম, নিয়ম ধরে সাধন করলে তখন ধীরে 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 ভেতরের সুপ্ত যে চেতনা সেটি জাগ্রত হতে থাকে। হঠাৎ করে যদি কোনো হঠযোগের বিশেষ কোনো প্রক্রিয়াকে কেন্দ্র করে যদি আমি মূলাধারকে অ্যাক্টিভেট অর্থাৎ সক্রিয় করার চেষ্টা করি, অথচ টোটাল মন মানসিকতা রয়েছে, বিভিন্ন অন্যান্য কামনা বাসনা এখানে ভরে রয়েছে, এটা করবো ওটা করবো, এটা হলে আমার জীবনটা খুব ব্রাইট, এটা না হলে তা নয়, অমুকের সাথে এইভাবে সূক্ষ্ম কম্পিটিশন, একটু মনের বিরুদ্ধে হলেই তখন যাবতীয় পার্সোনালিটি ধাক্কা, এই যে ব্যাপারগুলো, এইদিকে একটা আর এইদিকে হঠাৎ করে এই একটা জাগরণ, কোনো একটা ক্রিয়ার সাপেক্ষে, তখন কি এই যে স্নায়ুতন্ত্র যার দ্বারা এন্টায়ার মানসিকতা সেইটা এটাকে গ্রহণ করে নিতে পারে না, এটা একটা কীরকম হয়ে যায়, তখন এটা একটা মেডিকেল প্রসেসের মতো হয়ে দাঁড়ায়। এদিকে সম্পূর্ণ মানুষটা একটা, আর এদিকে একটা বিশেষ ক্রিয়ার প্রভাবে সামান্য ওই মূলাধারের যে জায়গা সেখানে একটা শক্তির জাগরণ এবং সেটা কেন্দ্র করে উপর, অথচ অন্যান্য দিকে মানসিকতা প্রায় অ্যাভারেজে। তো সেই জন্য এক কথা বলতে গেলে এটাই, যে প্রণালীতেই যাবেন বা আমরা যাব, কোনো একটা প্রণালী ধরে জীবন চর্যাটাকে যদি সেরকম নেই, সংসার উল্টে যাবে বলার উদ্দেশ্য হলো নেগেটিভ সেন্সে নয়, প্রথমে ওই নেগেটিভ শব্দটা বলি যেন আসল কথায় বলতে ভেজালগুলো যেন না থাকে সেখানে। সংসারের থেকে যে কর্ম আমরা করছি উপার্জনের জন্য বা লেখাপড়া বা অন্যান্য কিছু পারিবারিক দায়িত্ব, ওগুলো যেমন সিনসিয়ারলি আমরা করি, সেগুলো করতে করতে তার সাথে ঠিক যদি সাধনের প্রণালী ধরে যায়, কেবল টেকনিক্যাল কতগুলো ক্রিয়া নয়, শুকনো যান্ত্রিক বলে ক্রিয়া একটা বিষয়, তার সাথে সম্পূর্ণ জীবনচর্যাটা যদি সেরকম হয় তাহলে ক্রিয়াটা তাদের ধারণ হবে। এবং আমি যেটা চাইছি, এটা মূল লক্ষ্য বলে একটা ধারণা বা আচ্ছা কল্পনা হইতে, সেই কল্পনাটার মধ্যে থেকে তখন আসল সত্যটা ফুটে উঠতে পারবে। তো সেই হিসাবে সম্ভব যদি আমরা সংসারের থেকে দিনের পর দিন খুব স্বাভাবিকভাবে প্রেশার খুব বেশি না দিয়ে, অথচ ঠিক ভাড়া ধরে সাধন করতে থাকি, ক্রমে 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 এই সব ব্যাপারগুলি আস্তে আস্তে জাগ্রত হবে। আর যথার্থ জাগ্রত হলে যদি কারো ভেতরে হতে থাকে, তখন যোগপথের প্রতীক, জ্ঞানপথের প্রতীকের সঙ্গে, ভক্তিপথের প্রতীকের সঙ্গে, কর্মপথের প্রতীকের সঙ্গে ভেতরে যে দ্বন্দ্ব সাধারণত দেখা যায় যেটুকু, সেটা ভেতর থেকেই চলে যাবে। আর তখন আমাদের যে একটা লোক দেখানো শিষ্টাচার প্রধান যে মানসিকতা, শিষ্টাচার খুব ভালো জিনিস, কিন্তু শিষ্টাচারটা যখন কেবল কতগুলো কৃত্রিমতায় পর্যবসিত হয়, সেই ব্যাপারগুলো হওয়া হয়ে যায়। আসল ব্যাপার যে যেখানেই থাকুন, তো সেভাবে সম্ভব। এক কথার উত্তর হলো ওইটাই, নিজের যেখানে মন চায়, যে জায়গাকে সত্য বলে মনে হয়, সেই ধরে একদম সাধনের পথে থাকা। সাধন মানে সংসারের কর্মবিরোধী নয়, ব্যাপারগুলোর সাথে আরো সুন্দরভাবে তাল করতে হয়, এইটাই বলা উদ্দেশ্য। কখনোই মনে করবেন না যে বাহ্যিকভাবে কথাগুলো প্রথমে যেমন বললাম একটু ডিসরেসপেক্ট করার, কখনো নয়। সামাজিক ডিসরেসপেক্ট করার সে অধিকার নেই। ওই ভ্রান্ত ধারণা মানুষের প্রচুর আসে, তো অনেক রকম আসে। তো সেই বলি যে প্রথমে মিছি তাকে সমর্থন, হ্যাঁ আপনি ভালো, এরকম যদি বলতে থাকি সব ক্ষেত্রে মানুষকে, তাহলে ওই ভালো বলার বাহানায় আসলে তাকে ক্ষতি করা হয়। তো এখানে এতগুলো যদি এসে মানুষ ক্ষতি হয় বা মিথ্যে প্রশ্রয় হয়, তাহলে ঠিক না। এইটাই এটা সম্ভব, এই ঠিকভাবে যদি হয় অবশ্যই সম্ভব হয়। আর না হলে কি হয়, অনেক সময় দেখা গেছে আমাদের পুরোনো সময়টার অভিজ্ঞতা হিসেবে হঠাৎ করে যথার্থ শক্তি জাগরণ হয়েছে। একজন এখন নাম করুন না, যে রাজনে আছেন, আর কি বয়স আরও বেশি,
তো হঠাৎ করে শক্তি জাগরণ হওয়ায় সাময়িক যে বাইরের এই সমস্ত মা বাবা ভাই বোন এই যে বিষয়গুলো হঠাৎ করে বেশ কিছু মাসের জন্য ব্যাপারগুলো একটা তালগোল পাকিয়ে যাওয়ার মতো। তো সে চেষ্টা করবে যে মনের বিবেকটা এনে যে এর সাথে আমি একটা ম্যানেজ করে চলবো বা তাল রেখে চলবো, সেই চেষ্টা করার যে কন্ট্রোলিং পাওয়ার সেটা কিছুদিনের জন্য প্রায় অ্যাবসেন্টের মতো হয়ে যাবে। এবং সেই সময়টা পারিপার্শ্বিক যে মানুষজন তাদের তো চেতনা এই গ্রাউন্ডে, তারা তখন মাথা খারাপ হয়ে গেছে, ডাক্তারের কাছে নিয়ে যাই। এবার ডাক্তারবাবুর কাছে নিয়ে গেলে তিনি তার মতো ট্রিটমেন্ট, এবার সেটাই ওষুধ খাওয়া হলো, দেখা গেল যে 1.5-2 মাস খেয়ে কোনো উপকার হলো না, একই রকম। আবার ধীরে 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 6-7 মাস পর মানুষের হিসেবে আবার নর্মাল জায়গায় যে আসা হলো, ও বোধহয় ওই 1.5 মাস ওষুধ খাওয়া হয়েছিল তার জন্য ঠিক হলো। আবার দেখা যাচ্ছে 1 বছরের মাথায় আবার আরেকটা চক্রের ব্যাপার হলো, আবার একটা কিছুদিন ওই রকম চললো। কলকাতার দিকেও একজন আছেন এরকম ছিলেন, কম বয়স দেখা গেল। তো এইরকম কিছু বিটার এক্সপিরিয়েন্স বিভিন্ন জায়গায় দেখেছি, সেগুলো আসল ঘটনা কিন্তু। মানে তারা বাইরের যে বিরাট পরিচিত কিছু না, সাধারণ সংসারের কাজকর্ম করে সৎ মানুষ। তো এটা বলার কখনোই নিরুৎসাহিত করা নয়, অবশ্যই হয় এবং ওই যথার্থ প্রণালী ধরে চললে ভালো হবে। ক্ষতির সম্ভাবনা নেই, আসলটা হলো এইটা। মেডিটেশন করতে বসে অনেক রকমের চিন্তাধারা মাথার মধ্যে আসে, সেগুলো কি স্বনির্মূলে উচ্ছেদ করার কিছু, জানি পুরোটা সম্ভব নয়, তবুও আপনি কিছু যদি মার্গদর্শন করেন এতে করে মেডিটেশনটা আরো ভালো হয়। তাহলে সাধারণত কীরকম হয়, যেহেতু প্রথমেই করলা দিয়ে শুরু হলো, সেই জন্য এখন আর এগুলো বলতে আপত্তি নেই, আর আপনারও আশা করি শুনতেও আপনি বলুন, কোনো অসুবিধা নেই, আমি তো জানার জন্যই এসেছি, করলাই চাই। তো বিষয়টা হলো এইটা, মেডিটেশন অর্থাৎ ধ্যান বলতে যেটা আমি মনে করছি বা বুঝেছি, একটা তো ধারণা তৈরি হয় মনের মধ্যে, চলতে চলতে সবাই কম বা বেশি। সেই ধারণাটা হলো কিছুক্ষণ মনটাকে কোনো না কোনো অবজেক্টকে কেন্দ্র করে স্থির করার চেষ্টা বা কনসেন্ট্রেট করার চেষ্টা। সেটা কথা বলি, এটা কোনো প্রক্রিয়া কি বা কোনো ধারণা পাই মিলিয়ে মিশিয়ে শরীর প্রধান প্রক্রিয়া হতে পারে, শ্বাস প্রধান প্রক্রিয়া হতে পারে, মনে কোনো কনসেপশন হতে পারে, আনুষঙ্গিক আরও বহু রকম আছে। কিন্তু মজার ব্যাপার দেখুন, বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের যারা ধ্যান অভ্যাস করে মোটামুটি বছর 10-15 অভ্যাস করার পর, যারা সিনসিয়ার আর কি, নকল লোক ঠকানো তাদের করে, সিনসিয়ারদের দেখা হয়েছে যেটা মনটা সাময়িকভাবে শান্ত হয়, কিন্তু ভেতর থেকে সম্পূর্ণ পরিবর্তন হয়ে যে চেতনার একটা উন্নয়ন হয়ে গেছে বা উন্নত স্তরে পৌঁছে গেছে, সেরকম সাধারণত দেখতে পাইনি। মানে গত মোটামুটি 30 বছর বা আরেকটু আগে পরের অভিজ্ঞতার হিসেবে যদি বলি, তাহলে এটাকে নেগেটিভ বলছি যেতে হবে, এটা নিঃসন্দেহে ভালো। কিন্তু কেউ যদি লক্ষ্য স্থির করেন মূলে পৌঁছবো আর কি, এমনি মোটামুটি ধ্যান ধারণা যদি রোজ আমি 1 ঘন্টা বা 1 ঘন্টা করে করার চেষ্টা করি, বা 15-20 মিনিটও যদি করার চেষ্টা করি অন্যান্য কাজের সাথে, বেশ কিছুদিন যদি সিনসিয়ারলি করি, আস্তে 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 মনটা শান্ত হতে থাকে একটা সময়। অর্থাৎ প্রচুর যে চিন্তার ভিড় সেটা আস্তে আস্তে কমবে। কিন্তু কমার জন্য যে পরিমাণ মানে ওই একাগ্রভাবে করা দরকার এবং যতদিন করা দরকার ততদিনই ধৈর্য ধরে থাকাটা গুরুত্বপূর্ণ বিষয়। ধরে নিলাম কথার কথা 3 বছর মানে কন্টিনিউয়াসলি যদি করি, একই টাইমে 30 মিনিটও হয় বা 20 মিনিটও হয়, কথা টাইমটা কি একই রাখতে হবে বলে ভালো হয় আর কি। ভালো বাড়াতে পারলে আরো ভালো। মানে দেখুন, আমি আপনাকে বলি, বিভিন্ন কাজের মধ্যে থাকি, কখনো হয় রাত 12টার সময় বসি, কখনো ভোর 4টের সময়তেও বসি। এটা কি ক্ষতিকর না ওই একটা টাইম ভোর 4টেটায় রাখাটাই বেটার হবে? করে যেটা রাখবো সেটা একটাই রাখা বেটার হবে। ক্ষতিকর না, মানে আপনি যে পরিশ্রমটা করছেন সেই অনুপাতে লাভ বা উপকারটা কম পাবেন। আচ্ছা, তার কারণ আর কিছুই না, এটা পরিষ্কার। যেমন আমরা খাবারের সময় যেমন ঠিকঠাক সেটা যেমন কাজ করে, এইটাও সেরকম। ওই একটা সময় ধরতে ধরতে কি স্নায়ুতন্ত্র এবার ওতে আস্তে আস্তে অভ্যাস হয়ে যায়। এটা আপনি ঠিক বলেছেন, শরীর একটা সিগন্যাল দেয়, নির্দিষ্ট সময় একটা দেয়। এটা আপনি যথার্থ কথা বলেছেন। সেই হিসেবেই যে সন্ধিক্ষণগুলো বলা হয়, সারাদিনের যে সন্ধিক্ষণ, 4টে সন্ধিক্ষণ আছে। একটা ভোরবেলা সূর্যোদয় যখন হচ্ছে তার 24 মিনিট আগে থেকে 24 মিনিট পর, এই যে 48 মিনিট টাইম। ধরলাম সূর্যোদয় যদি 5টায় হয়, প্রায়
4:30 থেকে 5:30, হ্যাঁ এই যে 1 ঘন্টা সময়কাল ধরে, এর মধ্যে যদি কেউ 15 মিনিটও ধরতে পারেন কোনো মানুষ, সেটা অন্য সময় দীর্ঘ সময় ধ্যানের থেকেও বেশি উপকার হবে। হ্যাঁ, এইটা একটা। আরেকটা হলো দিনের বেলা সকাল 11:30 থেকে দুপুর 12:30, এই 1 ঘন্টা সময়কালের মধ্যে যে কোনো 10-15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা, যে যতটা পারবে নিজের হিসেবে, ওই দ্বিতীয় একটা সময়। তৃতীয় সময়টা হলো সন্ধ্যের সময় আর কি। সূর্যাস্ত হচ্ছে, ধরে নিলাম সূর্যাস্ত যদি 6টায় হয়, 5:30 থেকে 6:30, সূর্যাস্তের টাইমটাকে মাঝে রেখে 5:30 থেকে 6:30, এই যে এই ডিউরেশন, এর মধ্যে টাইম যদি কিছুটা ধরতে পারি খুব তাড়াতাড়ি হয়। আরেকটা হলো গভীর রাত্রে 11:30 থেকে 12:30, এই 4টে সন্ধিক্ষণের যে কোনো একটা যদি ধরা যায় নিজের কাজের সাথে তাল রেখে, তাহলে একটু কম সময়ে কম দিনেই আস্তে আস্তে ভেতরের স্বাদ পাওয়া যাবে। অর্থাৎ শক্তি জাগরণ বলি, আধ্যাত্মিক উন্নতি বলি, বা যে ভাষাই বলি, প্রগতিটা তাড়াতাড়ি হবে। দেখা গেছে এটা। শক্তি জাগরণ তো আপনিও করে দিতে পারেন। আমি কিছুই পারি না, আমি এমনি এদিক ওদিক থেকে বলছি আর কি কথা। আপনি বলুন। না দেখুন, আমি এটুকু জেনেছি, বা আপনি চাইলে শক্তি সঞ্চার করে সেই জায়গাটাকে আপনি রেডি করে দিতে পারেন, যেটাকে বলে শক্তিকর দীক্ষা বা শক্তি সঞ্চারও বলে। বলবো এই বিষয়ে দু এক কথা। বলুন। আমি কিছুই জানি না, আমি একেবারেই অজ্ঞ আসলে। তবে যথার্থ যদি দীক্ষা হয় যে কোনো জায়গায়, যথার্থ যদি ঠিক হয়, সেখানে এই দীক্ষার যে মন্ত্র, সাধারণ ধ্যান করে করে এগোনো, ওটাও একটা প্রগতি। আর যখনই অপরপক্ষে মন্ত্রের ব্যাপারটা এলো, এবার মন্ত্রের একটা নিজস্ব শক্তি আছে। ওই মন্ত্রই আস্তে আস্তে চঞ্চল মনকে ওইদিকে আমি চেষ্টা করে করে একাগ্র করছিলাম কোনো একটা ধারণা, সেটা ভালো। আবার এদিকে খুব বেশি একাগ্র করতে হবে না, শুধু একটু মন্ত্রটা স্মরণ করলে ও ধীরে ধীরে মন এবং পুরো স্নায়ুতন্ত্রকে কভার করে দেবে। এইটা মন্ত্রের পারম্পরিক শক্তি, এবং যদি গুরু সেরকম হয় তাহলে তার ভিতরেরও শক্তি তাদের সমৃদ্ধ হয়। কোথায় সেগুলো আছে আমরা পাবো, সেটাই তো বটে। তবে এক্ষেত্রে ওই কারো যদি সেইরূপ তীব্র আকাঙ্ক্ষা হয়, আসল যদি বলি আর কি, নিজের ইষ্ট নিরাকার, সাকার বা অন্তরাত্মা, যার যেমন কনসেপ্ট আর কি, সেইখানে যদি ভেতর থেকে প্রার্থনা করা হয়, যার যেখানে গুরু বিষয় যোগাযোগ থাকবে সেরকমভাবে যোগাযোগ হবে। 1, 2 হলো সেই ক্ষেত্রে মনের সংশয়ও কেটে যেতে থাকবে, সন্দেহ আপনি কেটে যাবে। একটা তো হলো বাইরের বহু রকম অলৌকিক ক্ষমতার বিষয় থাকে মানুষকে ইয়ে করার জন্য, মানে টানার হিসেবে, কিন্তু ভেতরে আধ্যাত্মিক চেতনার বিকাশ হয়নি এরকমই বহু সাধু আছে। কিন্তু টানার জন্য অনেক রকম, একটা তো বাহ্যিক বিষয় দিয়ে টানা, আর একটা হলো বিভিন্ন অন্য ক্ষমতা দিয়ে টানা। দেখা গেছে, মানে নাম করবো না কারণ এরকম অনেকেই আছে। তো আসল যদি শান্তির বিষয়টা হয়, সেই বিষয় যদি ঠিক ঠিক নিজের অন্তর্ভুক্তি হয়ে প্রার্থনা হয়, যার যেমন ইষ্টদেব বা অন্তরাত্মার উদ্দেশ্যে, তখন সেইভাবে যোগাযোগ হবে, এবং যোগাযোগগুলো আস্তে আস্তে ভেতরের সংশয়গুলো দূর করতে থাকবে, সন্দেহগুলো দূর করতে থাকবে। আর মনও তখন বুঝবে, মন বুঝবে বাইরের চাকচিক্য হিসেবে নয়, এই পিওর আধ্যাত্মিকতার টানেই বুঝবে। এগুলো কিছু কিছু লক্ষণ হয়। তবে মূল বিষয়টা হলো শক্তির জাগরণ আসলে যদি ধরা যায়, যথার্থ জায়গা থেকে যদি আমরা শক্তির সাধন পাই এবং করতে থাকি, দেখা গেছে 1 ঘন্টা করে যদি করতে থাকি এবং মোটামুটি বছর তিনেক যথেষ্ট আর কি, 1 বছর অনেকে বলে, তাদের অভিজ্ঞতা, বছর 3 যদি একটি নির্দিষ্ট সময় প্রত্যেক দিনই 1 ঘন্টা করে করতে থাকি, স্বাভাবিকভাবেই অন্তর্রাজ্যের বিভিন্ন অনুভূতি শুরু হয়ে যাবে। হ্যাঁ, স্বাভাবিক সংযম ব্রহ্মচর্যের বিষয়টা একটি নির্দিষ্ট সময়। ব্রহ্মচর্য মানে কি শুধু বীর্য রক্ষা, এটা তার সাথে সাথে চাওয়া পাওয়া, লোভ লালসা, এটাও সংযমের মধ্যে পড়ে? হ্যাঁ, এগুলো তো সংযমের মধ্যে অবশ্যই হবে, কেন ওগুলো না হলে তো সার্বিক ব্যাপারটা কভার করবে। বীর্য ধারণের বিষয়টা শরীরটাকে দৃঢ় করে, মনের ইচ্ছা শক্তি প্রবলভাবে বাড়ায়, তার সাথে সাথে যত যত সেগুলো বাড়ে, তার সাথে সাথে তখন এই বিষয়গুলো তাতে যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে তখন সার্বিক রূপ নেয়। এই ইষ্টকে সেটা আমি ঠিক করবো না গুরু ঠিক করবো, কে আমার ইষ্ট? 2 রকমও হতে পারে। বেশ কিছু ক্ষেত্রে গুরুই সেটি বলে দেন, আবার কারো কারো এমনই সংস্কার প্রবল থাকে, তার কোনো এক ইষ্টের প্রতি ভেতর থেকে এমনিতেই টান থাকে,
বইপত্র পড়ে না শুনে না, এমনিতেই অন্যান্য সবার প্রতি আছে ভাব, কিন্তু সেদিকে হলেই যেন মনটা যেন আমার নিজের প্রিয় জায়গা বা প্রিয় বিষয় বা প্রিয়জন এরকম টান আসতে থাকে। যদি এরকম হয় কারো মধ্যে, তখন বুঝতে হবে যে সেদিকে হলে খুব সরসভাবে সাধন পথে যাবে। আমরা ক্রিয়াযোগ করি তখন একটা কথা যে প্রাণ শক্তি, যে প্রাণ শক্তিটা দেহের কোথায় থাকে? সত্যি কথা বলতে গেলে সারা শরীর ব্যাপী প্রাণ শক্তি আছে, সেগুলো বোঝার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম, এবং যত যত আমরা সাধন করি প্রাণ শক্তি কনসেন্ট্রেট হয়ে ওই মূল জায়গায় আস্তে আস্তে হ্যামারিং এর মতো, মূল জায়গা মানে মূলাধারতে মাথা রেখে বলছি, হ্যামারিং এর মতো হতে থাকে এবং সেখানে সুপ্ত শক্তি জাগ্রত হয়, যেটাকে শাস্ত্রের ভাষায় পুরকুণ্ডলিনী শক্তি বলে আমরা জেনে থাকি। সেই পঞ্চবায়ু নাকি থাকে, হ্যাঁ, ওগুলো সব নাম দিয়ে রাখা আছে, প্রাণ অপান সমান উদান ব্যায়াম বিভিন্ন স্থানে রয়েছে, এগুলো তো বইপত্রে রয়েছে। ওগুলোতে মূলাধারে একত্রিত, মানে সম্পূর্ণ প্রাণ শক্তির মেন একদম ভেতরের কথা যদি সোজাসুজি বলতে যাওয়া হয়, আপনারা সবাই জানেন অন্ধকারে যখন টর্চ, পুরোনো দিনে যে টর্চগুলো জ্বালানো হতো বা এখন জ্বালালে এই ছড়ানো যে ফোকাসটা টর্চের, ওটাকে অ্যাডজাস্ট করলে আবার আস্তে এগুলো ছোট হয়ে টু দ্য পয়েন্ট হয়ে যায় একটা জায়গায়, ঠিক সারা শরীরে ছড়ানো যে বিক্ষিপ্তভাবে শক্তিটা যে কাজ করছে বা সাধারণভাবে কাজ করছে, সেটাকে পুরো ধরে নিয়ে ওর একটা মানে ভাইটাল ফোর্স তৈরি করা হয়, যেটা গিয়ে আমাদের ওই স্নায়ুতন্ত্রের ওই গভীরে যে মূল শক্তির কেন্দ্র যেটা রয়েছে সেখানে গিয়ে সেটা ওই একটা হ্যামারিং করার মতো শুরু হয়। মন্ত্র রূপে বলুন, ক্রিয়া রূপে বলুন, সিদ্ধাসন সেখানে সাপোর্টিভ হয়ে যাচ্ছে, আরো বিভিন্ন রকম মুদ্রাগুলো, সমস্ত শক্তিটাই মূলাধারে কেন্দ্রীভূত হচ্ছে। হ্যাঁ, প্রাণ শক্তিটা সাধারণভাবে আমাদের যেমন ইরা পিঙ্গলা সুষুম্নায় যে ব্যাপারগুলো হচ্ছে নর্মাল ভাবে যেটা ব্যাপারটা, সেই হিসাবে আমাদের চিন্তা ভাবনা সেরকম, হ্যাঁ এটা চাই, এটা হলে ভালো হয়, ও মানুষটা এরকম করেছেন, ওই ঘরে আছি হয়তো, ওইটা এটা অন্য কারো ঘর, ওরা আছে হচ্ছে ইনাদের এত বড় বাড়ি করে দেখি যদি কোনোভাবে পারি, অথচ ওখানে কিন্তু ভালোই একটা কথা বলছে। তো এই যে বিভিন্ন চিন্তা ভাবনাগুলো বললেন যে কামনা বাসনের বিষয়গুলো, কামনা বাসনের বিষয়গুলো সব এই ইরা এবং মূলত পিঙ্গলা প্রধান, পিঙ্গলা যখন বিশেষভাবে কাজ করবে তত বেশি কামনা বাসনা হতে থাকবে আপনা আপনি, আবার পিঙ্গলা থেকে ধীরে 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 ইরার প্রাধান্য যত বাড়বে প্রচুর যে কামনা বাসনা একটা চাঞ্চল্য সেটা আপনা আপনি একটু একটু কমতে থাকবে। হ্যাঁ, ভিতরে যে শেষ হয়ে যাবে বীজ আকারে তা নয়, হ্যাঁ ওটা এইবার আস্তে আস্তে সুষুম্নার যে চলার ব্যাপারটা শুরু হবে, যদি সত্যি চলা শুরু হয় সুষুম্না, দুটো প্রধান থাকছে ইরা পিঙ্গলা, ওখান থেকে সুষুম্না প্রধান হচ্ছে ধীরে ধীরে, তখন দেখা যাচ্ছে যে কামনা বাসনা সুষুম্না যখন চলবে তখন তো কামনা বাসনা থাকবে না এমনিতেই, তো সুষুম্নার প্রভাবই এরকম। এবার দীর্ঘদিন সুষুম্নায় থাকা মানে মন্ত্র নিয়ে থাকা, ক্রিয়া নিয়ে থাকা বা কোনো ধ্যানের কোনো প্রক্রিয়া নিয়ে থাকা, মন্ত্র নিয়ে থাকা তো আর মন্ত্র শুকনো শব্দ নয়, ঠিক মন্ত্র জপের মাধ্যমেই ধ্যান শুরু হয়ে যাবে এবং দর্শন ইত্যাদি শুরু হয়ে যাবে, তখনই তো সেটাই অরিজিনাল ধ্যান হবে। একটা আমি মন একাগ্র করে চক্রের কনসেপশন যেমন পেয়েছি সেরকম করছি, প্রাণ টেনে নিয়ে নিচ থেকে উপরে ওঠাচ্ছি নামাচ্ছি এবং যা যা ক্লিয়ার করছি, এই পুরো ব্যাপারটাই তো নিজের মন দিয়ে আমি ভেতরে স্নায়ুতন্ত্রের উপর মনটাকে কনসেন্ট্রেট করে একটা ফ্লো সৃষ্টি করার চেষ্টা করছি, বায়ুর গতি বিভিন্ন রকম, তার সাথে কোনো মুদ্রা সংযুক্ত হতে পারে, এটা একটা। আর এটা হলো এই সমস্ত বিষয়গুলো কিছু জানি না, কোনো রকম কল্পনাই করছি না, পরিষ্কার মন্ত্রটা নিয়ে একদম সাধারণভাবে জপ করছি, এমনকি আজ্ঞা চক্রের ভ্রুর মধ্যে যে দৃষ্টি স্থির করতে হবে এইটাও আমি জানি না, কেবল মন্ত্রটার আগে পরের স্মৃতি মানে পুরনো স্মৃতি আর ভবিষ্যতের কল্পনা কিছু জেনে বুঝে করছি না, আপনা আপনি যেগুলো আসছে বা যাচ্ছে সেটা হচ্ছে। প্রথম দিকে ধীর, পরে একটু একটু কম, হতে 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 ওই মন্ত্রই ধীরে 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 ওই ভেতরে গিয়ে একদম মূল জায়গায় ধীরে ধীরে হ্যামারিংয়ের মতো আস্তে 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 আস্তে, হ্যাঁ ধীরে ধীরে, খুব ঝট করে হচ্ছে না, করতে 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 হঠাৎ করে এই মন্ত্রের সময়টা যে বেড়ে গেল, 6 মাস 1 বছর 2 বছর চলে গেল, আর ওই টাইমটা যদি একই সময় হয় সেটা 30 মিনিটও হয়, 1 ঘন্টার বদলে যদি 30 মিনিটও হয় একটা টাইম, কয়েক মাস পর হঠাৎ এখানে একটু নাড়া পাওয়া গেল, ওখানে মানে মূলাধারের স্থান নাড়া পাওয়া গেল, নাড়াটা হলো আবার 2-1 দিন হলো না, আবার মন্ত্র চলছে, 2-4 দিন পর আরেকটু বেশি হলো, বেশ কিছুদিন পর আরেকটু বেশি হয়ে যেন সেটা আরো স্পষ্ট হচ্ছে, প্রমিনেন্ট হচ্ছে, এইবার আস্তে আস্তে উপর দিকে সামান্য সামান্য একটা ফ্লোর মতো উঠছে, আবার যেন ওই পর্যন্ত আর কি, খানিকটা উঠে ওইখানেই দাঁড়িয়ে আছে, কিন্তু ওই জায়গাটা বেশ একটা প্রমিনেন্ট, পাইপের মধ্যে দিয়ে কিছু একটা, পাইপের থেকে একটা একটু সলিড কিছু একটা ফ্লো যেন করছে উপর দিকে, মানে আপওয়ার্ডসে। এইভাবে ধীরে 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 বিষয়গুলো হয়, যত যত হচ্ছে প্রথম দিকে ভিতরে যা রোমাঞ্চগুলো হয়
সেগুলোকে ধীরে 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 শরীরে অভ্যস্ত হতে সময় লাগে। অভ্যস্ত হচ্ছে, তার সাথে মনের যে বহু কামনা বাসনা ছিল সেগুলো আস্তে আস্তে কমছে। আবার তার সাথে সবের সাইড এফেক্ট রয়েছে, সেগুলো হচ্ছে সহ সাধক পাশের অন্যান্য মানুষজন তাদের যে আচ্ছা ঠিক আছে, আমার ভিতরে শক্তি জাগরণ বিশেষভাবে হচ্ছে, মনটাও আগের থেকে অনেকটা শান্ত, কিছু কিছু ভেতরের রাজ্যের অনুভূতি পাচ্ছে। কিন্তু আশপাশে তো সব সাধারণ মানুষজন, যা সবার তো আর হয় না। ঠিক আছে, আমি একটু বিশেষ স্পেশাল হয়েছি, তাই তাতেই মগ্ন হয়ে যাই, করছি, আরো 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 হচ্ছে, আবার দাঁড়াচ্ছে, হচ্ছে দাঁড়াচ্ছে, এই করে করে কয়েক বছর গেল। একটা সময় দেখা যায় একটা জায়গায় যাওয়ার পর আর কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু এদিকে একটা ধারণা প্রবল হয়ে গেছে আমি সাধারণ মানুষ থেকে আলাদা স্পেশাল একটা বিদ্যুৎ। শক্তি কনসেন্ট্রেট হলো, ওই হ্যামারিং হতে লাগলো, জাগরণ হলো, জাগরণ হলে মানে টু সাম এক্সটেন্ট একটা পার্টিকুলার জায়গা পর্যন্ত যাওয়ার পর যে লেভেলেই পৌঁছায়, মোটামুটি নিচের দিকেরই হিসাব করি, সেটা হলো। এবং আনুষঙ্গিক কিছু কিছু অন্যান্য শরীর যে সেন্সিটিভিটি অনুভূতিগুলো হয় সেগুলো হলো, কিছু কিছু মনের মধ্যেও বেশ খানিকটা স্বাদ দিলাম। কিন্তু ভেতরে একটা ধারণা হয়ে গেল আমি কিন্তু সাধারণ মানুষ না, আমি যোগী। এই বিরাট বন্ধনে ফেসে গেল। সেই যোগী তার কাল হবে এক সময়। কাল হবে কিরম ভাবে? তার ইগো সেন্সটাকে আরো সলিড করে দিল, সলিডিটি এনে দিল। সেই সলিডিটি তাকে ওই নিউট্রাল জোনে অর্থাৎ সমাধির জায়গায় যেতে অরিজিনালি বাধা হয়ে যাবে একটা সময় পরে। হ্যাঁ, শক্তিটা কেননা তার তো শক্তির ফোকাস উপর দিকে নিয়ে যাওয়াটা গৌণ হয়ে গেছে। হ্যাঁ, এবার অন্যদের সাথে কম্পিটিশন করাটাই মূল হয়ে গেছে। আমি যোগী, অন্যদের থেকে আরো বেটার। এবার অন্য যদি কেউ যথার্থ তার মাথার উপরে থাকে, যেখান থেকে দিচ্ছে না, তোমার এইটা ভুল হচ্ছে, এটা তোমাকে এই স্টেশনেই আটকে দেবে, তোমার ডেস্টিনেশন কিন্তু বহু দূর। ওনার যদি বিশ্বাস থাকে, আবার এনার কথায় আমি সত্যি ভেতরে ভেতরে কিছু একটা ফিলিংস তো পাচ্ছি, কিন্তু একটা সময় পর আরোগুলো খুব বেশি পাল্টাচ্ছে না, প্রায় যেন একই রকম পরিচিত হয়ে গেছি ভেতরের অনুভূতিগুলো। কিন্তু যেটা হচ্ছে অন্যদের থেকে বিশেষ, এই ধারণাটা যেন ধীরে 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 আমার আরো স্পষ্ট হয়ে যায়, প্রমিনেন্ট হচ্ছে। এই প্রমিনেন্ট ধারণাটাই আস্তে আস্তে ওইটাকে যেই ভেঙে গেল আবার সাধারণ। সেই সময় তখন বিভিন্ন পতন হয় আর কি সাধকদের। পতন মানে কি? স্থূল কোনো উল্টো পাল্টা জিনিসের মধ্যে ফেসে গেল, বাইরে প্রচুর বদনাম হলো, লোকে ছিচি করলো, যেই হলো সঙ্গে সঙ্গে আমি যোগী টোগী এই সমস্ত ভূত মাথা থেকে চলে গেল। হ্যাঁ, পথভ্রষ্ট হওয়া। এবং পথ ওই রকম হওয়ার পর যাদের ওই পার্টস শক্তি কম তারা ওইখানেই সাধন মানে ইতি হয়ে যায় আর কি, শেষ। কিন্তু যাদের তীব্র আকাঙ্ক্ষা থাকে, পড়ে গিয়ে ধাক্কা খাওয়ার পর, পড়ে গেলে মানে কি উল্টো পাল্টা সমাজ বিরুদ্ধে এমন কোনো কাজ হলো, লোকেরা ছিচি করলো, তারপরে ছিচি করার পর শোনালি সত্যি তো আমার কি। এবার গুরু বা সেরকম মহাপুরুষ মাথা দিতে থাকে, তোমার ওই অহংকারের কারণেই ওইখানে তুমি আটকে গেছিলে। ওইভাবে মনের মধ্যে ভাবনা আসাটা স্বাভাবিক, কিন্তু ওটাকে তুমি বুদ্ধিতে আরো বেশি সাপোর্ট করে করে ইনডাইরেক্টলি মানে ভেতর থেকে ওটাই প্রবল হয়ে গিয়ে যে কামক্রোধ বা লোভ মোহ ব্যাপারগুলো সাধারণভাবে ছিল, তার মধ্যে কোনো একটা হঠাৎ এত প্রমিনেন্ট হয়ে গিয়ে বাইরে একটা কোনো ঘটনা ঘটিয়ে দিল, আত্মঅহংকার। হ্যাঁ, কোনো একটাকে কেন্দ্র করে বিশেষভাবে, অন্যগুলো তো আছেই। তখন কি হয়, আবার ভালো কি হয় ওর দ্বারা? ভালো হয় যাদের ভিতরে পরমের দিকে এগোনোর তীব্র সংস্কার থাকে আর কি, তারা ধাক্কা খেয়েও ওটাকে নেগেটিভভাবে নেয় না। ও তার মানে আমার অহংের জন্য প্রকৃতি আমাকে এই সাজাটা দিই, তাহলে কি আমি পথ ছেড়ে দেবো? না, পথ ছাড়বো না। আমি আমার ভুল ত্রুটি স্বীকার করে নিলাম, আগামী সময় থেকে আর এই ভুলটা করবো না। সাধারণভাবে সাধন করে বাইরে লোকের সাথে যেমন যেখানে যা কিছু, তার মানে এইটা না যে হাজার মানুষের সাথে বক বক করতে থাকে, সেটা মোটামুটি নয়। কিন্তু সাধনের সাথে সিনসিয়ারলি আমি একটা ওই আই এম সামবডি স্পেশাল বা এলস এটা ভাবছিলাম, একটা বিশেষ ব্যক্তিত্ব, এই ভাবনা মনের মধ্যে এখন কিসের স্পেশাল আমি হবে। আর পাঁচটা মানুষের যেমন শরীর তেমন শরীর, আমি পার্টিকুলার কোনো একটা প্রক্রিয়া কারো কাছ থেকে পেয়েছি বলে সেটা অভ্যাস করছি। হয়তো আমার সামনে আমার থেকে 10 গুণ ভালো প্র্যাকটিশনার আসতে পারে এই সময়ে, তাকে আমার বিশেষ এটা অহংটা কেন্দ্রিত হওয়ার বা সলিড হওয়ার কোনো কারণ নেই, উচিত নাই। নিজের বিবেক দ্বারাই যে কেটে নিলাম, ইগনোর করছি, এইবার সাধনা আরও গতিতে চলতে লাগলো। এইভাবে পুনঃ পুনঃ ওঠা পড়া হতে হতে তখন শক্তির সাথে মনটা একাকার হয়ে যেতে থাকে, আর অহংকার গৌণ হয়ে যায়। এই অহংকারটা তো আমারই শত্রু, এটা আমার কাছে সবসময় মানে বিশেষভাবে হয়ে অন্যদের কাছ থেকে একটা সম্মান আদায় করার চেষ্টা করছে, কিন্তু অরিজিনালি এটাই তো আমার শত্রু। সম্মান না পেলে আবার আমি দুঃখী হলাম, সম্মান পেলে আবার আগামীতে কার কাছ থেকে সম্মান পাবো তার
পরিকল্পনা করছি একটা আগামী কারণ করছি, এবার তার ফলে কি হলো, সর্বদা যে একটা শান্তিতে থাকা সেটা তো পাচ্ছি না থাকতে। যখনই বিশেষ আমি মনে করছি ভেতরে, আমার সাধারণ যে নর্মাল শান্তিটা ছোটবেলায় ছিল, সবাই আমাদের 5-6 বছর 7 বছর 8 বছর ন্যাচারাল, ওই শান্তিটাই তো নষ্ট হয়ে গেল। দিব্য চেতনার কথা তো অনেক দূরে। এই ব্যাপারগুলো যিনি যত এই ভেতরের গুলো আস্তে আস্তে গুরুকে কেন্দ্র করে বা অন্য কোনোভাবে বুঝতে পারে, গাইড যদি থাকে তত এখান থেকে আলাদা। তত এই জায়গাটা এবার সাধন ডিপ থেকে ডিপার স্টেটে যায়, তখন আর কারোর সাথে কম্পিটিশন হয় না, ভিতরে হারিয়ে যাওয়া, বাইরে ন্যাচারাল ব্যবহার। যে মনের চেতনা স্তরে পৌঁছেছি সেই স্তর অনুযায়ী তখন কথা। চেতনা স্তরে এইটুকু পৌঁছেছি, এই চেতনা স্তরে পৌঁছলে যে মহাপুরুষরা যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো নিজে আওড়ে নিজেও যেন একটা বিশেষ বোদ্ধা, এটা বোঝানোর যে ইনডাইরেক্টলি চেষ্টা, এই চেষ্টা আর করছে না সাধক। তার মানে বুঝতে আমি যথেষ্ট মানে ভালো প্রগতির জায়গায় পড়েছে। এইভাবে চলতে হবে, সত্যি সত্যি এর সাথে তাল দিতে হবে। আমি একটা কথা জিজ্ঞেস করে আমার উপলব্ধির কথা আপনাকে, হ্যাঁ, কোমরের এই জায়গাটাতে মানে এই নাভিটার উল্টো দিকে কিছু কিছু সময় প্রচুর দপদপ দপদপ করে ওঠে। এখনই যেমন হালকা রিয়েলাইজ করছি, কিছু কিছু সময় বেশি হয়। আর এই জায়গাটায় দপদপ করে এটা এখনও করছি কিছুক্ষণ, আবার মাঝে মাঝে বেশি হয় কম হয়। তো এটা কি পজিটিভ জিনিস? পজিটিভ জিনিস, নিঃসন্দেহে পজিটিভ জিনিস। এই ধরনের থাকে মানে যার যেমন সাধন প্রণালী চলছে সাধারণভাবে আর কি, যেটা সেগুলোকে খুব সিনসিয়ারলি করতে হয়। আর নিজের দৃষ্টিতে যদি মনে করি যে কিছু কিছু আমার ফাঁক রয়েছে, এগুলোকে আমি আরও ভালো করে নিতে পারি, তাহলে সেগুলো করে গেলেই ভালো। নিঃসন্দেহে কোমরে ব্যথা কি পজিটিভ? কোমরে ব্যথা হয় কিন্তু আমার মানে মাঝে মাঝে কোমরেতেও পেন হয়। দপদপ যেটা বললেন, না, ওই দপদপটা আলাদা। সকালে ধরুন ক্রিয়া করি সেদিন সারাদিন কোমরের ওই জায়গাটা দপাস দপাস চলে, ঠিক আছে। আবার কখনো মানে নর্মালি মনে হয় যেন ওই জায়গাটা মানে একটু হালকা মানে নর্মালি যেমন একটু মানে অনেকক্ষণ ধরে সোজায় বসে থাকলে যে একটু পেন হয় বা এটা হালকা রিয়েলাইজ করি। এক এক সময় মনে হয় সরু কিছু একটা ওইটুকুই উঠে আর উঠছে না কোনো মতে। এইরকম কিছু কিছু রিয়েলাইজেশন হয়, কিন্তু কোনো জ্যোতি আমি দেখতে পাচ্ছি না, যেটার জন্য আমি একটু চেষ্টা করছি। কিছু কিছু সময় ওঙ্কার যখন আমি উচ্চারণ করে মনে, বিশেষ করে এই পজিশন ক্ষেত্রে, বুকের পজিশন ক্ষেত্রে মনে হয় যেন মানে গায়ে কাঁটা দেওয়ার মতো করে যেমন ছড়ায় গোটা গায়ে তরঙ্গটা, ওটা ছড়ায়, কিন্তু আমি বুঝতে পারি না, রিয়েলাইজ করতে পারি না কখন কোথায় কী পজিশন। সেই জন্যই এত কনফিউশনের মধ্যে থাকছে আর কি। হ্যাঁ, এগুলো আপনি ব্যথার বিষয়টা যেটা বললেন ওইটা বাদে, কোমরে ব্যথা যেটা ওইটা বাদে, নাভির ওই সমান্তরাল ঠিক মেরুদণ্ডের ওই জায়গায় যে ভেতর থেকে ক্রিয়ার সময় বিশেষ, আর অন্যান্য সময়ও কখনো হতে পারে বা হয় আর কি সেটা। আর এখানেও ভেতর দিক থেকে যে টিক টিক টিক, হ্যাঁ ভেতর দিক থেকে যেন পাখির টোকরের মতো অনেকটা। এগুলো নিঃসন্দেহে পজিটিভ এবং সত্যি সত্যি যোগের ক্ষেত্রে খানিকটা ভেতরে জাগরণই ছিল। তো এই ধরনের বিষয় হলে কি ওই যেটা কথা হলো, যেখানে যেখানে যদি নিজের কিছু শিথিলতা থাকে বা ডেলিভারি বিষয়গুলো থাকে, সাধন বা সার্বিকতা, সেগুলোকে যতটা সরিয়ে দিই আরও সুন্দরভাবে লেগে থাকা। এটা কোনো নেগেটিভ না, ভালো। কোমরে ব্যথাটা অন্য কোনো কারণে হতে পারে না, ব্যথা বলছি কেউ যন্ত্রণাটা নয়, মানে ওইটা কি আপনাকে আমি বলছি মানে যেন মনে হচ্ছে কেউ স্টিপ হয়ে আছে মানে এই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। নিচ থেকে যেন আমি বলি একটা হালকা পাইপের মধ্যে যদি একটা পাইপটা বেঁকে থাকে, হঠাৎ একটা রড যদি ঢুকিয়ে দেওয়া হয় সেই জায়গা পর্যন্ত একটা স্টিফনেস আর কি, ওই একটা অন্য ধরনের ব্যথা না, ওটা পজিটিভ, ওইটা পজিটিভ আর কি। ওই ধরনের ক্ষেত্রে সেই টাইমে ঠিক যখনই এটা মনে হচ্ছে তখন একবার খেয়াল করে দেখবো যে নিজের শরীর মাথা থেকে কোমর পর্যন্ত বা যতটা কোথাও আননেসেসারিলি স্টিফ তো হয়ে নেই এই স্ট্রাকচারটা, ওইটা যেটা ওটা আপনার আউট অফ কন্ট্রোল, ওটা ক্লিয়ারই ফল আর কি। যদি অন্যান্য জায়গায় আমি খুব শিথিল করে দিই, তারপরে যদি ওই ব্যাপারটা হয়ে আছে, তখন দেখি এখানে দুটো জায়গা আছে ঠিক পার্টিকুলার ওই বিষয়ে, ওইটাকে সহ্য করা, ক্রিয়া করতে থাকা। আর যদি ওটা অসহ্য হয় সেই সময়, তখন ভালো হয়, তো তার মানে এক্স্যাক্টলি ওটা ঠিকই আছে। ওই ক্ষেত্রে আর কিছু করণীয় নয়। মা ভালো তো? হ্যাঁ, এই তো ঠাকুরের ইচ্ছায় আপনাদের আশীর্বাদে যতটুকু হচ্ছে আর কি। ছোট মার সাথে দেখা করাও। আচ্ছা আচ্ছা, তাহলে ওইখানে মাকে একটু বসতে দাও, চেয়ার নিয়ে। ওই মা একটু বাথরুমের দিকে গেছেন, একটুখানি 2-4 মিনিট বসলে ভালো হবে। আর আমি ক্রিয়া করার পর না মানে আমার বুকের পিছনে এখানটা উষ্ণতা অনুভব হয়, অনেকক্ষণ থাকে এটা।
মানে নাভির ওপরে, আমার নাভির ওপর থেকে ঠিক বুকের এদিকটায় মানে মানে টেম্পারেচার যেন বেড়ে গেছে, মানে একটু জ্বালা জ্বালা করে। আর কুটোস্থটা তো ভারী হয়েই যায়, কুটোস্থটা ভারী হয়ে যায়, কিন্তু সেটার দিকে আমি খেয়াল দিই না, সেটা আমার মনে হয় মায়া কুটোস্থ ভারী হওয়াটা। আমি জাস্ট প্রাণায়াম যেটা আছে ব্যায়াম, সেটাই নিজে যতটুকু পারি করে যাওয়ার চেষ্টা করি। ওই যেটা, হ্যাঁ এটা খুব ভালো আর কি। এগুলো ওই যে ক্রিয়াটা আপনি করেন, ক্রিয়াটাকে মগ্ন হয়ে করতে থাকাটাই মূল, সেই ক্রিয়াই স্বাভাবিকভাবে ক্রমোন্নতির দিকে নিয়ে যায়, ক্রিয়ার এটাই ফল। আর এইটা যেটা বললেন, ওই ভেতরে যে স্টিফনেস এবং তার মধ্যে যে ব্যথাটাকে আমরা মিষ্টি ব্যথা বলতে পারি, ব্যথা বটে কিন্তু ভালো লাগে একটা একটা সময় পর্যন্ত, তো নিঃসন্দেহে এটা ভেতরের বিষয় এবং ভালো আর কি। আমার আরেকটা অনুভূতি হচ্ছে, অফিসে যখন ধরুন কোনো কারণে মাথা খুব গরম হয়ে যায়, আগে তো ए कौशिक, यदि कुछ देने लायक हो तो माता को कुछ अपने यहाँ पर यदि कुछ देने लायक हो हाथ में दो या जैसे भी, तो खाली हाथ चले जाएंगे, छोटी माँ से भी भेंट नहीं हुई तो हाँ 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 देख के थोड़ी सी देख लेना। অফিসে ধরুন কোনো কারণে আমি খুব রেগে গেছি, আমার খুব রাগ হয়েছে, তো যেটা বলে না মাথায় রক্ত উঠে গেছে বা ইয়ে, তো আমি আবার রেগে যাচ্ছি, আমি একটা অনুভূতি লক্ষ্য করছি, রাগ আমার মাথায় উঠছে না, আমি বোঝাতে পারবো না আপনাকে, রাগ আমার মাথায় উঠছে না, রাগ যেন এইখানে অবধি থেমে যাচ্ছে। মানে আগে যেটা আমার হতো এত বছরে, আমার 30 বছর জীবনে, মাথা গরম হয়ে যাওয়া, যেটা সবাই বলে মাথা গরম হয়ে যাওয়া, মাথায় রক্ত হয়ে যাওয়া, মাথা কিন্তু গরম হচ্ছে না, মানে আমি রাগছি, রাগটা যেন আমি বোঝানোর জন্য বলছি, রাগ যেন এই অবধি হচ্ছে। এটা এটা কিন্তু আমি একবার নয়, বহুবার আমি অনুভব করেছি, বহুবার, আজও হচ্ছে, এটা চলছে আমার। এটা কি ধরনের নিয়ে আমি একটু জানতে চাই। রাগের অনুভূতি এবং উষ্ণতা, উষ্ণতা উষ্ণতা মানে হালকা গরম ভাবটাকে আমি বলতে পেরেছি। এই যে ফিলিংসটা, মানে আমার মাথা কিন্তু ওই যতটা পর্যন্ত হচ্ছে, এইগুলো কি ওই সবই প্রাণ শক্তিরই খেলা, বিভিন্ন রকম আমি এটাই ক্লিয়ার করে, একদমই প্রাণ কারণ শক্তির এগুলো খেলা। তো আমার আগে হয়নি, এত বছর 30 বছর আমার মাথা গরম হয়েছে গুরুদেব, হ্যাঁ কিন্তু স্বাভাবিক। এখন মাথা গরম হচ্ছে অন্যরকম, দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে, আমি এটুকুই বলছি, আই ফাউন্ড ডিফারেন্স, মানে মাথা গরমের ডিফারেন্স এরকম বলে, রাগের ডিফারেন্স আছে অবশ্যই আমি বলি। অনুভূতিটা আপনি আলাদা রকম পাচ্ছেন, যেটা বললেন আর কি। এখানের বদলে এইরকম জায়গা কেন্দ্র করে মানে এটা উঠছে দুটোর মধ্যে যেন পার্থক্য পাচ্ছি। বটে। আচ্ছা, আমি জানতে চাই যে মৃত্যু কি শুধু স্থূল থেকে সূক্ষ্মে যাওয়া, মৃত্যুর অনুভূতিটা একটু জানতে চাই আমার কাছ থেকে, মানে মৃত্যুর ব্যাখ্যাটা। এইটা তো এটা ছোট করে আমাকে একটু বলে দিন, কারণ বইয়েতে যেটা আমি পড়েছি, স্থূল থেকে সূক্ষ্মে যায় হচ্ছে মৃত্যু, জীবাত্মা তার নিজের জিনিসগুলোকে নিয়ে চলে যায়। এইটা দেখুন, আপনারা নিজেদের জায়গা থেকেই খানিকটা বুঝতেও পারবেন। আপনি ঠিকই বলছেন, একটু আমাকে বলে দিই, আপনার মুখ থেকে শুনলাম আর কি। বিষয়টা একদমই পরিষ্কার, সহজ সরল ভাবে আর কি। সবসময় আজকাল তো এর মধ্যে বিভিন্ন ভাবে রোচক ভাবে ইয়ে হচ্ছে, তার ব্যাপারগুলো মূলটা সত্য, কিন্তু যারা বলছেন তাদের বিষয়গুলো তার ভগবান জানে। তো মূল বিষয়টা হলো এখানে এই যে আমরা শরীর নিয়ে বসে কথাবার্তা বলছি, হ্যাঁ, এবার এই শরীর তো এটা তো রক্ত মাংস হাড়ের একটা স্ট্রাকচার, এর মধ্যে যে একটা ব্যক্তিত্ব আছে, মনোভাব যেটা আর কি, মনের একটা যেটাকে পার্সোনালিটি বলি বা ব্যক্তিত্ব বলি, ব্যক্তিত্বটাই তো এই শরীর নয়, ব্যক্তিত্বটা তো একটা মনের স্তরের হিসেব। একদম। ওই মনোযুক্ত স্তরে এই জীবাত্মার মানে ওর সাথে মন কানেক্টেড আর কি। এই কাঠামো ভেঙে গেল, পুরনো হয়ে গেল, এই ব্যাপারটাই পাম্পিং শেষ হয়ে গেল, থেমে গেল, একটা সময় এক্সপায়ারি আর কি, এক্সপায়ারি ব্যাপারটা হলো, এক্সপায়ার্ড হয়ে গেল আর কি। হয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবেই এই যে ব্যক্তিত্বটা, এই যন্ত্রটাকে নিয়ে এখান থেকে যা যা রিসিভ করার রিসিভ করেছে নেওয়ার, আর যা অলরেডি পেছনে রিসিভড ছিল আর কি, সেগুলোকে এখানে যা ক্ষয় হওয়ার হয়েছে আর যা নেওয়ার নিয়েছে, যে মাত্রায় মানে ব্যালেন্সে দাঁড়িয়েছে কম বেশি আর কি, কর্মের যে ভার, সেটা নিয়ে আবার আরেকটা জায়গায় যাত্রা। সেটা কি সূক্ষ্ম শরীরেই চলে যায়? একদমই পরিষ্কারভাবেই তাই আর কি, যেটাকে জীবাত্মা বলছি বা তাই বলছে বিভিন্ন নামে। এটাকে কি চেতনা বলে? চেতনা তো বটেই, মানে এক চেতনাই, চেতনার মধ্যে চেতনা কার ক্ষেত্রে কতটা প্রকাশিত আর কি, কতটা প্রকাশিত মানে কতটা পিওর বিশুদ্ধ আর কি, সেটা তার সাধন বা ভেতরের প্রগতির উপরে নির্ভর করে। আচ্ছা, সাধারণভাবে যেটুকু এর মধ্যেও পাবেন, ইউটিউবে বিভিন্ন জায়গায় আছে, এবং ব্যাপারগুলো ওই বিষয়গুলো তো সত্য। প্রথমে মৃত্যু হলে চট করে মানুষ বুঝতে পারে না যে আমি মারা গেছি,
এইটা একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে। যদি কারো মানে এই সাধনের পথ দিয়ে সমাধির অবস্থা যদি কারো ঘটে, প্রথম যদি ঘটার তো মানে ঝট করে তিনি বুঝতে পারবেন না, মানে তিনি ওই কর্তাযুক্ত তিনি আর কি, তিনি হঠাৎ করে যা হারিয়ে যাওয়ার ব্যাপারটা একটা জাগ্রত অবস্থার এসে। আর ঠিক ওই ক্ষেত্রেও আমরা যেমন ঘুমের মধ্যে হারিয়ে যাই সাধারণভাবে, বেশ খানিকটা মানুষ এই জাগ্রত থাকতে থাকতে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টে মারা গেল, ধুম করে চোটটা লাগলো, তারপর আর আমি নেই কিছু নেই। একটা সময় পর দেখা গেল যে মানে ওটা পড়ে আছে, ওটা মানে কাঠামোটা পড়ে আছে, যিনি মারা গেছেন তিনি বুঝতে পারলেন এখানে অন্যান্য মানুষজন হই তার হুশ হলো, আরে এবার তাহলে এটা মানে মৃতদেহ আর কি, আমারই মৃতদেহ আর কি। এবং আনুষঙ্গিক বিষয়গুলো এগুলো বহু গল্পের মতো করে বর্ণনা আছে, কিন্তু ওই বর্ণনার পিছনে সত্যতা রয়েছে আর কি আসলে। আর এক কথায় বলতে গেলে ওটাই জীবাত্মাই আর কি, এই খাঁচাটা পাল্টে আবার আরেকটা জীবাত্মা মানে মনটা কানেক্টেড হতে। আরেকটা শুনে সহস্রার দিয়ে প্রাণ বেরোলে নাকি পুনর্জন্ম হয় না, এটা কি সত্যি? তার কারণটা কি, ওই স্তরে চেতনা গেলেই তো তখন শরীর রিলেটেড যে কানেকশন গুলো থাকে সেই ব্যাপার থেকে তো মন মুক্ত হয়ে গেল। এই সহস্রায় না যায় তাহলে তার পুনর্জন্ম হবে? হ্যাঁ, সাধারণত তাই। সহস্রায় গেল মানে সেই পরমাত্মার সাথে মিলে যাওয়ার। তবে এমনও দেখা গেছে কারো মানে সেই মুক্ততার অবস্থা হয়েছে, কিন্তু সেই তারই বিশেষ ইচ্ছায় আবার ওই মানে বিশেষভাবে অনেক সময় জন্ম হয়। দেখা যায় ওই ছোটবেলায় জন্ম হলো, কয়েক বছর হতে হতেই বিভিন্ন ওই ভেতরের অনুভূতিগুলো একের পর এক কোনো না কোনো বাহানায় আপনি আসছে, কোনো সাধন টাধন করতে হয় না। যারা ভক্তি মার্গে আছে তারা অত কুটস্থ সহস্রার ধরুন জানে না, তারা ধরুন চাই ধামে যেতে, শ্রীকৃষ্ণের ধামে যেতে, বা যেটা সাধারণত বলে থাকি নারায়ণের ধামে যেতে কি মহাদেবের ধামে যেতে, তারা অত সহস্রার বোঝে না। তারা নিরন্তর ভক্তি মার্গ, যেটা কিন্তু আপনি বলছেন, নিরন্তর ভক্তি মার্গ কি তারা ইয়ে করে, তাদের পুনর্জন্ম হবে কি হবে? এইখানে একটা বিষয় আছে আর কি, মানে এই ধামের বিষয় তারা তো সহস্রার অনুভূতি করে নি। হ্যাঁ, এইগুলো আমরা ভাবছি বোধহয় সহস্রারের অনুভূতি করেনি এক দেশীয় বর্ণনা শুনে আর কি। যেহেতু এক দেশীয় ফ্রেমের মধ্যেই বড় হয়েছে মনটা তৈরি হয়েছে, আর এই বিষয়গুলোকে একটু সেকেন্ডারি হিসেবে ধরা আছে, সেকেন্ডারি মানে গৌণ আর কি। এবারে ওইখান থেকে টোটালি ওখান থেকে সরে গিয়ে যদি একদম ডিপলি এর মধ্যে ঢোকে, আমি যে ধারণা করে ওটাকে একটু আন্ডার এস্টিমেট করছি না, ব্যাপারটা নয়, উল্টো আমি আন্ডার এস্টিমেটেড হওয়ার পাত্র আর কি সেই দিক থেকে দেখলে। সেক্ষেত্রে উনি কনসার্ন যে দেব দেবীর উপাসনা করে, ওই দেব দেবীর কৃপা প্রাপ্ত, উনি যদি বলেন জন্ম হবে না জন্ম হবে না, উনি যদি বলেন জন্ম হবে জন্ম হবে। একদম প্রথম কথা হলো জন্ম হওয়া না হওয়া এই ব্যাপারগুলো তো নিজেদের শিখে নেওয়া। সামান্য একটা কৃপার রেশ পেলে ভেতরে যে দিব্যতার অনুভূতি সেটা যদি সামান্য আসে, তখন এই বিচার বিশ্লেষণ আর জন্ম হওয়া না হওয়ার ব্যাপারগুলোই তো থাকে না। একটা সামান্য শরীরের এই মূলাধার বা এই স্তর পর্যন্ত উঠলে যে একটা আনন্দের মগ্নতা হয়, বা এই যে সমাধি, আমরা সমাধিকে বলি শেষ, আবার সমাধি শুরু আবার আরেকটা হিসেবে দেখতে গেলে। তার কারণ সমাধি যদি কারো হয়, মানে নির্বিকল্প সমাধির কথা বলছি, তাহলে মনটা অরিজিনালি নির্মল হয়ে যায়, তখন তার ক্ষেত্রে লীলাতত্ত্ব প্রকাশ পেলেও পেতে পারে, নাও পেতে পারে। এটাকে পঞ্চম পুরুষার্থ বলা হয়। এর ব্যাখ্যাটা ভুল হয়েছে চতুর্দিকে। আমি শুনেছি বেনারসে যারা মৃত্যুবরণ করেন, তো স্বয়ং শিব এসে নাকি কানে তারক ব্রহ্ম মন্ত্র দিয়ে যান, তারা পরব্রহ্মে লীন হয়ে যান বা মুক্তি লাভ হয়ে যান। এটা অনেকে ওই জন্য মরতে যায়, অনেকে মৃত্যুবরণ করতে চায় বেনারসে শেষ জীবনটা, তারক ব্রহ্ম মন্ত্র নাকি শিব কানে কানে এসে দিয়ে যান, এটা আমি শুনেছি। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের এই অনুভূতিটা হয়েছে। হ্যাঁ, রামকৃষ্ণদেবের হয়েছিল। হ্যাঁ, হয়েছিল। উনি সমাধিতে মধ্যে পর্যবেক্ষণ করেছিলেন ওইখানেতেই কাছে। এগুলো অনেক রহস্য আছে, যতক্ষণ না ওই সূক্ষ্ম রাজ্য খুলবে, সূক্ষ্ম রাজ্যের যেগুলোকে দেবদেবী বলে ভাবছে, ওগুলো তো সস্তা বা বাজারের মানে লোয়ার ব্র্যান্ডেড কোনো খেলনার মতো নয় আর কি। ওখানে এই সমাধি ফমাধি অনেক আগে উড়ে যায় আর কি। এখানে যেগুলো সমাধির যে ওজন ভার, ওগুলো ধুলোয় পড়ে থাকে আর কি। হ্যাঁ, নির্বিকল্প সমাধি প্রাপ্ত 100 জন মহাপুরুষের মধ্যে 1-8 জনের গোপীভাবের স্ফুরণ হয় কিনা ঈশ্বর জানেন। অরিজিনাল যদি বলি, কেননা ওই সেন্সটাই তো নিতে পারবে না। এখনই যদি কাম তত্ত্বই আমি ডিপলি আলোচনা করতে পারি, একটু পরেই আপনারা নড়ে বসবেন না। একদম পিওর সেন্স যদি আলোচনা করতে পারি, শরীরে নিতে পারবে না। তার দ্বারা মানসিক স্তরে ব্রহ্মচর্য খানিকটা মানে স্পার্ক হয়ে যেতে পারে।
খুব সাধারণ পিওর বাউল তত্ত্ব যদি আলোচনা করি, আর বইগুলোর যেগুলোর কথা বলছি ওগুলো চেতনারই আরেকটা স্তর আর কি। এটা বলার উদ্দেশ্য ওই বিষয়টা সম্পর্কে ইয়ে করার জন্য, আর কিছু নয়। এখানে আমরা যে যা যা ক্যালকুলেশন করছি, ভেতরে কাটছাট করছি, কিছুটা অনুভূতি ভেতরে হচ্ছে, সেটার হিসেবে এটা ভাবছি ওটা ভাবছি, পড়ছি একটা কনসেপশনে 50 জন মহাত্মার বিষয় পড়েছি, শুনেছি, পরম্পরা থেকে শুনেছি, সেগুলো নিয়ে একটা সেট আপ করছি। কিন্তু যেই দিব্য জগৎ খুললো, সমস্ত সেট আপ ধুয়ে মুছে একদিকে, আর এটা আলাদা একটা দিকের, মানে এক কথায় বলতে গেলে ওইটা আর কি। মনে করুন 50 জন নির্বিকল্প সমাধিপ্রাপ্ত মহাপুরুষ রেকর্ড হচ্ছে এখানে, সেই জন্য এটা প্রামাণিকভাবে থাকবে। তার মধ্যে এক আধজনের গোপী ভাবের স্ফুরণ হবে বা হয় কিনা অনেক সন্দেহ আছে। কেন বলছি, মানে কোনো পক্ষপাত নয়, স্থূল লেভেলের যে এই পরম্পরাকে সাপোর্ট বা ওই পরম্পরাকে তা নয়, মানে স্থিতির হিসেবে ওই পুরো ব্যাপারটাই একটা দিব্য চিন্ময় স্থান আর কি। এবার যেহেতু আসলো প্রসঙ্গ, সেই জন্য বলতে হয়, না হলে এটা অসম্পূর্ণ হয়, যতটা শব্দে হয়। মানে একটা হলো জ্ঞানলোক, জ্ঞানলোক মানে বিশুদ্ধ জ্ঞানের ধারা, আরেকটা বিশুদ্ধ যোগের ধারা। সব ধারাগুলো কিন্তু কোনো তুলনা হচ্ছে না, এটা বড় এটা ছোট কিছু না, বিশুদ্ধ ভক্তি, বিশুদ্ধ কর্মের ধারা, কিন্তু প্রত্যেকটার নিজস্ব টেম্পারমেন্ট আছে একটা আলাদা। এবার আমি যদি কর্মের রাজ্যে থাকি, কর্মপথে, পিওর কর্ম পথে চলে, মুক্তি পথে চলছে, জীবন মুক্তির পথে চলতে 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 সিনসিয়ার, তখন যদি আমাকে যোগের কথা কিছু বলা হয় বা অন্যদিকে, মনে হবে না ওই ব্যাপারটা গৌণ, আসল তো এটাই প্র্যাকটিক্যাল রাস্তা, কি বসে বসে 2-4 ঘন্টা এভাবে কি হয়, এরকম একটা ধারণা। আমি একটু হালকাভাবে বললাম এটা, তার মানে সূক্ষ্মভাবে মূল তো কর্ম সর্বদাই করতে হচ্ছে, যোগের শ্বাস নেওয়া ইত্যাদি এগুলোও একটা ক্রিয়াকর্ম, ওই হিসেবে কানেক্টে যদি ধরি আলাদা ব্যাপার, তখন তার মানে ওটাকে গৌণ বলে মনে হয়। আবার যিনি আসনে বসে অন্তত মিনিমাম যারা হচ্ছে 7 থেকে 8 ঘন্টা অ্যাভারেজে সাধন করেন প্রত্যেক দিন, বা অতটা না পারে 3 ঘন্টা করেন সারা দিনের মধ্যে, আর 1.5 ঘন্টা যদি করেন, ওইভাবে করে 7-8-10 বছর করেছেন, ভেতরের বেশ ভালো একটা অবস্থা। কিন্তু যেই কর্মের কথা বলা হচ্ছে না, ওই কর্মটা আবার কি, কাজকর্ম করছে, এর দ্বারা আবার ভগবত তত্ত্ব লাভ হয় কি জানি হয় বোধ হয়, কিন্তু যোগের যে মানে লেভেল আর কি, ভেতরে যে ক্রিম লেভেল অনুভূতি, সেটার সাথে এটা কখনোই প্যারালাল নয়। ভেতরে সূক্ষ্ম স্তর, ওই যে যেহেতু কর্তাভাবটা তো মূলে রয়েছে, কর্মযোগী যিনি কর্মযোগ করছেন মানে প্র্যাকটিশনার আর কি, তার তো কর্তাভাবটা প্রধান রয়েছে। রাজযোগী বা ক্রিয়াযোগী বলে যদি, তিনি প্র্যাকটিশনার যখন, তার তো ওই ক্রিয়ার পেছনে কর্তাভাবটা তো প্রধান রয়েছে। ভক্তিযোগী যিনি প্র্যাকটিশনার, তার ওই ভক্তির যে ক্রিয়াকলাপ বিধিনিষেধ, তার পেছনে কর্তাভাবটা প্রধান রয়েছে। জ্ঞানযোগী বেদান্ত ইত্যাদি করছেন, তার সাথে সাথে ধ্যান ধারণার যা যা প্রণালী সেটা করছেন, কিন্তু কর্তাভাবটা প্রধান রয়েছে। এবার নিজের যে সাধন প্রণালীর যদি বেশ গভীরে গিয়ে কর্তাভাবটা প্রধান না থেকে আস্তে আস্তে গৌণ হতে থাকে, ছোট বা আবছা হতে থাকে, তখনই অন্যান্য ধারাগুলোর প্রতি একটা ভেতর থেকে রেসপেক্ট আসবে। এবং অন্য ধারা বিষয়ে বললে শোনার কান তৈরি হবে, তারা কি শুনতেই পারবে না, কেন কানটাও তো সেই মনের সংস্কারের দ্বারা শুনছি। হ্যাঁ, ওপর আমি তো এদিকে অক্সফোর্ড থেকে পিএইচডি করে আছি 3টে বিষয়, আরে কি শুনবো, এই ইন্ডিয়ান লেভেলের মাস্টার ডিগ্রি, ও তো জানি, এরকম একটা মেন্টালিটি আর। এটার কারণ ওই ব্যক্তি বিশেষ নন, কিন্তু মনের কর্তা ভাবটাই আমাদের আসলে শত্রু। আমরা কেউই একে অপরের শত্রু নই, সবাই যে যেখানে আছে সব পরম্পরায় সবাই একই, বৈচিত্র্যগুলো আলাদা আলাদা, ধরনগুলো আলাদা। রাজযোগ বা ক্রিয়াযোগের পথে যদি কেউ সিনসিয়ারলি যান এবং চলতে থাকে, তার যেমন যেমন অনুভূতি আসবে, তার স্বাদ একটা রকম হবে পথে চলবে। কর্মযোগের ক্ষেত্রে একরকম হবে, ভক্তিযোগের ক্ষেত্রে একরকম হবে। একটা জায়গায় পৌঁছলে তখন সব বৈচিত্র্যগুলো মিলেমিশে এক হতে থাকবে। তারপরে আরো গভীরে গেলে ওই সব মিলতে যাওয়ার ব্যাপার হবে, আবার তারপরে আবার একটা আলাদা লোক রয়েছে, সেটার বর্ণনা সাধারণ বইপত্রে আছে, কিন্তু সেগুলো ওই মানুষ নিজের মতো করে কল্পনা করে নেন বলে অনেক ক্ষেত্রে অনেক মহাত্মারা বলেন না। বিশেষ করে লীলাতত্ত্বের কথা বলেন না, লীলাতত্ত্ব বললেই সাধারণ মানুষ নরনারীর এই কনসেপশনটা মাথায় নিয়ে সেখানে মাপজোক করার চেষ্টা করবে, আর পুরো ব্যাপারটা একটা ব্লান্ডার হবে। একজনের নামই করে বলছি আর কি, এখানে বিখ্যাত যোগী এবং জীবনমুক্ত মহাপুরুষ, জ্ঞানগঞ্জের সাথে যুক্ত। জ্ঞানগঞ্জের বিষয়ে আমি বলি না, যেহেতু নিজের কোনো অভিজ্ঞতা নেই, সেই জন্য বলি না। আপনারা যার নাম করবো হয়তো জানবেন, বা সেই পরম্পরাতেও জানেন। বিশুদ্ধানন্দ পরমহংস, আপনি নাম শুনেছেন, কাশীতে থাকতেন বিশুদ্ধানন্দ পরমহংস। হ্যাঁ, বর্ধমানে বাড়ি।
এইবার বিশুদ্ধানন্দ পরমহংস এবং তারপর তার শিষ্যদের মধ্যে ডক্টর গোপীনাথ কবিরাজ নাম, হ্যাঁ জানেন, ডক্টর গোপীনাথ কবিরাজ যে নাম যেমন জানেন সেরকম ঠিক তেমনই আরেকজন মহাত্মা হয়েছিলেন ওই সমসাময়িক আর কি, একটু আগে পরে, খুব সম্ভব প্রভু জগৎবন্ধু সুন্দরের পরম্পরায়। তার নাম ডক্টরেট করেছিলেন কি, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। তার গ্রন্থে গভীর লিখছেন আর কি তাত্ত্বিক অবস্থার অনুভূতির পর, কিন্তু 10টা বই পড়ে সেখান থেকে লিখে মনে মনে ভেবে নিয়ে কিছু একটা লিখে দেওয়া সেটা না, সাধারণ অনুভূতির পর সেটা যেন ডায়েরির মধ্যে হয়, পরে প্রকাশিত হয়েছে বই হিসাবে আমরা পড়ি বা মানুষ পড়ছিলেন। সেখানে কোনো একটা সালে আর কি, কোনো একটা সাল উল্লেখ করছে, সমাচার লাইনে যেমন বিভিন্ন জায়গায় ডায়েরির মধ্যে উল্লেখ থাকছে দেখছি আর কি, বিভিন্ন হিসেবে ক্রিয়াযোগের ডায়েরিগুলো বিভিন্ন যেগুলো অদ্বৈতবাদ ক্রিয়াযোগ মিলেমিশে ওগুলো, তো ওই রকম এক জায়গায় লিখছেন অমুক সময়, বর্ণনাটা মূল এটা, জীবনমুক্ত অবস্থা লাভ হইল, একটা সাল, বাংলার কোনো একটা সাল, তারপরে আরো 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 বিভিন্ন জিনিস আসছে, খুব সহজ সরল সূত্রের মতো। আবার অনেক বছর পর একটা জায়গায় তিনি বর্ণনা করছেন না, মানে গুরু কৃপায় বা ভগবত কৃপায় বা আরো কিছু নাম উল্লেখ হয়তো আছে, গোপী দেহ লাভ হইল বা গোপী ভাবে প্রবেশ হইল। এবার তাদের প্রশ্নটা আসে এইদিকে, এই যারা মহাত্মারা তারা প্রবলভাবে যোগ জ্ঞান বিভিন্ন কিছু ছেনে খেয়েছেন, এটা বাহ্যিকভাবেও দেখলেন এবং ভেতরের রাজ্যে তো বটেই আর কি, সেই অনুভূতি লাভ হলো, তার থেকে বহু বছর পর গোপী দেহ বা গোপী ভাবে প্রবেশ হইল, তারপরে আর কোনো কথা নেই, সামান্য আকার ইঙ্গিতে দিয়ে আর কিছু বলছেন না। এবার তখন দেখা যায় আগে অনেক কথা বলতেন, এখন ওই স্তরের মহাপুরুষরা কোনো জায়গায় আসলে হয়তো সেখানে একটু অল্প স্বল্প দু চারটে কথা বলে, হ্যাঁ ভালো কেমন আছি আর কি, কেমন তিনি যেমন লিখেছেন। 15 বছর আগে জিজ্ঞেস করলে বলতে কেমন, হ্যাঁ মোটামুটি ঠিকই আছি, আর এখন 15 বছর পরে ওইরকম বক্তব্য আর কি। তো এখান থেকে মূল বিষয় যেটা এটাই, এই বিষয়গুলো যদি আমরা নিজের মতো ভেবে কনক্লুশন করে নিই আগে থেকে, সত্যি কথা বলতে ভুল বোঝার কারণে ভেতরের ওই যে একটা বিস্তীর্ণ যে ব্যাপারটা, সেইটার মধ্যে একটা সংকীর্ণতা চলে আসে। সেই জন্য সাধকদের উচিত যিনি যে পথে চলছেন শ্রদ্ধা নিষ্ঠা নিয়ে অবশ্যই চলবেন, আর অন্যদের প্রতি যতদূর পারা যায় শ্রদ্ধা রাখা, আর নিজের তরফ থেকে কনক্লুশন না করা। হ্যাঁ, আত্মরাজ্যে এমন একটা ব্যাপার, সমাধির ব্যাপারটা যদি ধরেও বলি, আগে থেকে যদি ভেবে নিই সমাধি মানে ঠিক এরকম, সমাধি মানে ওরকম, বা ধ্যানের গভীরে গেলে এরকম হয় এরকম হয়, যে যে সূক্ষ্ম কামনা মানে কনসেপশন তৈরি হয়েছে বই পড়ে যোগ করতে করতে শুনে ভেতরে, ওই কনসেপশনগুলো যতক্ষণ না ভাঙবে না ততক্ষণ পিওর সমাধির সন্ধানে পাওয়া যাবে। ঠিকই বলেছেন, এটা দারুণ কথা বলেছেন, ঠিকই বলেছেন। এই কনসেপশনগুলো নিয়ে এত জ্ঞানের ভান্ডার চাপিয়ে হ্যাঁ সব ঘেটে ঘ হয়ে যায়, এটা ভালো লাগে। যা হবে যখন হবে তখন দেখা যাবে। হ্যাঁ। যেটা পাওয়ার জন্য করছি ওটা করতে গেলে মুশকিল হচ্ছে, আমি যা বুঝতে পারি। বিখ্যাত ক্রিয়াযোগী আপনার আরও বিশেষ জানেন, পরম শ্রদ্ধেয় পরমহংস যোগানন্দ জি, ওনার বিখ্যাত বই আপনি তো জানেন, যোগী কথাগুলো পড়ে দিতে। তো ওনার একটা জায়গায় পেয়েছিলাম কোনো জায়গা থেকে, গত 20 বছরে খুব সম্ভব এরকম ছিল, 20 বছরে 20টা বইও পড়িনি। 20 বছর সাধনের কোনো একটা সময় 20টা বইও পড়িনি, কেবল গুরুদেবের বলা যেমন দেওয়া হয়েছে শুধু সেগুলোকে যা যা করার করেছিলেন। তারপর কি অবস্থা ভেতরে প্রকাশিত আপনারা জানেন, বইও আমরা পাচ্ছি। আর তো এখানে ওই ভেতরে ওই সূক্ষ্ম কনসেপশনগুলো না মনকে জিরোতে শান্তিতে ডুবতে দেয় না নিজের কাজে। ঠিকই বলেছেন, এইটা খুব ভালো হয়। আগাম কনসেপশন সাবকনসিয়াস মাইন্ডে তৈরি করে নিলে না ওই জায়গাটায় আসাটা ওই জায়গাটা হবে, তার থেকে কিছু নাই, হ্যাঁ। যা হবে তাই। হ্যাঁ, এবং চলতে চলতে সত্যি সত্যি চলাটা ঠিক যেখানে যেখানে আটকে যাব, আমার চলাটা যদি আন্তরিক থাকে কোনো না কোনো যোগাযোগ হয়ে যাবে, প্রকৃতি সেভাবে করিয়ে দেবে এবং ঠিক ওইখান থেকে গিটটা খুলে দেবে, আবার তারপরে চলতে থাকবে। অরিজিনাল যারা চলবেন তাদের কোনো নিরাশ হওয়ার কোনোই কারণ নেই, কোনো না কোনো মাধ্যম থেকে তিনি তো সব জায়গায় আছেন, তিনি খুলে দেবেন তো এগুলো। শুধু আমরা জেনে বুঝে যেন কৃত্রিম বা বানানো ব্যাপারগুলো ওই ফাঁদে না পড়ি। বই পড়াটাও গন্ডগোল, বেশি বই পড়া গন্ডগোল, ফলের আশা না করে কর্ম করে, নিষ্কাম করে। আপাতত আমার এদিকে সময় হয়ে গেছে, এবার আমি যেটা ঠিক আছে। আচ্ছা, আরেকটা আমি লাস্ট বলছি যে আমার একটু মার্গদর্শন দরকার আপনার। তো
তো গুরু পূর্ণিমার দিন বোধ হয় দীক্ষা দেবেন, তো নিমন্ত্রণ দীক্ষা নিতে আগ্রহ। আমি ক্রিয়াযুক্ত করি, আপনাকে আগের দিনই বলেছি। তো আপনি বলেছিলেন যে গুরু পূর্ণিমার দিন দীক্ষা, তো আমি এমনি ক্রিয়াটাই করবো, প্লাস আপনার মার্গদর্শন এবং মন্ত্রের মাধ্যমে ইষ্টের শরণাগতি, আর কিছু নেই। হ্যাঁ, এখানে দেখুন এই একটা বিষয় আগেই অন্যান্যদেরও বলি যে এখানে দীক্ষার বিষয়টা হওয়ার আগে আমি এইটাই বলি যে ঠিক আছে, এটা দরকার ছিল না তো। আমি মিষ্টি পিসি নাচতে পারি। আচ্ছা, এখানটা দেখো, এখানটা দেখো, অসুবিধা হবে না তো? হ্যাঁ, নিয়ে নেবো। আমরা অ্যাকচুয়ালি